হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জিনজি অডিয়ার টু আর সবার প্রিয় ইউটিউব চ্যানেল কেমোফাইল বাংলা, যেখানে আমরা খুব ভালোবেসে কেমিস্ট্রিকে শিখতে এসেছি, আমরা জানতে এসেছি। তো আমরা পুনরায় হাজির হয়েছি আমরা ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার লিকুইড স্টেট অফ ম্যাটার বা পদার্থের তরল অবস্থার কন্টিনিউশন নিয়ে, যেখানে আমরা আজকে হেনরির সূত্র সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত একটু জানার চেষ্টা করব। তো আমরা ইতিপূর্বে আমরা কি জেনেছি, হেনরির সূত্রটা কি, যে কোনো বদ্ধ পাত্রে যখন আমরা কোনো গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করার চেষ্টা করি, তখন ওই পাত্রের ভিতরে যে গ্যাসীয় অংশটা থাকে বা যেটা আমাদের আপাত দৃষ্টিতে খালি বলে মনে হয়, সেখানে গ্যাসীয় পদার্থের চাপ, যেটাকে আমরা বাষ্পচাপ বলে থাকি, সেটা সর্বদা সমানুপাতিক হয় কার সঙ্গে? ওই পদার্থের দ্রবীভূত হওয়া গ্যাসের মোল ভগ্নাংশের সঙ্গে। ঠিক, তা আমরা সূত্রটা লিখেছিলাম কি, যে আংশিক চাপ পি সমান সমান কে এইচ ইন্টু কাই। ঠিক, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি আমরা বলি তাহলে কে এইচ সমান সমান কি লেখা যায়? পি বাই এক্স লেখা যায়, হ্যাঁ কি না? তাহলে আমরা হেনরির ধ্রুবককে, যেখানে কে এইচটা কি, কে এইচটা হচ্ছে হেনরির ধ্রুবক বা হেনরি কনস্ট্যান্ট, আমরা হেনরির ধ্রুবকটাকে আমরা প্রকাশ করতে পারছি চাপ বাই মোল ভগ্নাংশ দিয়ে। এখন যদি প্রশ্ন করা হয়, তাহলে এখন কে এইচ এর একক কি হবে, অর্থাৎ হেনরির ধ্রুবকের একক বা ইউনিটটা কি হবে? তাহলে খুব স্বাভাবিক আমরা কি লিখতে পারি, কে এইচ এর একক সমান সমান লিখতে পারি পি, পি মানে কি চাপ, চাপের একক, বাই কি হবে কাই মানে কি বলেছিলাম, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশের একক। আচ্ছা, আমরা এটাও জানি যে মোল ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, মোল ভগ্নাংশের ইউনিটলেস হয়, এর কোনো একক থাকে না। যেহেতু একক থাকে না, তাহলে ডাইরেক্ট আমি কি লিখতে পারি, চাপের একক। তাহলে হেনরি ধ্রুবকের যেটা একক হবে সেটা বাস্তবে কার একক, সেটা হচ্ছে চাপের একক। ঠিক, অর্থাৎ বলা যেতে পারে কি, যে চাপের একক যেটাকে আমরা প্রকাশ করে থাকি সাধারণত এটিএম দিয়ে, পাস্কাল দিয়ে, টর দিয়ে, তো সেগুলোই কি অ্যাকচুয়ালি আমাদের হেনরির ধ্রুবকের একক। এবার আমরা কোন ইউনিটে চাপটাকে প্রকাশ করব সেই অনুযায়ী তার এককটাকে আমরা এখানে লিখবো বা প্রকাশ করব। ঠিক, তো এখানে একটা বিষয় খুব আমরা লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি কি, যদি আমরা কোনো গ্রাফকে প্লট করার চেষ্টা করি, যেই গ্রাফে আমরা দ্রাব্যতা বনাম চাপ বা বাষ্পচাপকে যদি আমরা প্লট করি, তাহলে সেই গ্রাফটা কেমন দাঁড়াবে? খুব স্বাভাবিক, এটা আমরা কি করছি, এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরছি, এটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ধরছি, তাই তো? এগুলো অ্যাক্সিস কিন্তু, ওকে, এগুলো অ্যাক্সিস। এখানে কাই, এটা হচ্ছে দ্রাব্যতা বা মূল ভগ্নাংশ, এটা হচ্ছে অ্যাক্সিস। তো তাহলে আমরা একবার দেখি তো গ্রাফটা কেমন হবে। তো আমরা কি লিখতে পারি, সূত্র অনুযায়ী পি সমান সমান কেইচ ইন্টু কাই, অথবা বলা যেতে পারে অতএব কাই ইকুয়াল টু 1/kh ইন্টু পি। হবে কি হবে না? অবশ্যই হবে। আচ্ছা, তাই যদি হয়, তাহলে এটাকে আমরা এইভাবে যদি লিখি, যে কাই ইজ ইকুয়াল টু, আমরা উইদিন ব্র্যাকেট লিখলাম ইন্টু পি, আচ্ছা প্লাস আমি জিরো লিখলাম। আচ্ছা, জিরো লেখার কারণটা কি, আমরা কোনো সংখ্যার সঙ্গে বা যে কোনো রাশির সঙ্গে যদি আমরা জিরোকে আমরা যদি আমরা অ্যাডিশন করি বা আমরা যদি সাবস্ট্রাক্ট করি বা যোগ বা বিয়োগ করি, যাই করি না কেন, তার মানের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। ঠিক, তাহলে তাই যদি হয়, তাহলে ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বিশেষ একটি সমীকরণ, সরলরেখার সমীকরণ যদি আমরা তুলনা করি, y is equal to mx plus c, এই যে এটা একটা কি, এটা একটা সরলরেখার সমীকরণ। এবার সরলরেখার সমীকরণের সঙ্গে যদি আমরা এই হেনরির সূত্রটাকে যদি আমরা কি করি, তুলনা যদি করি, তাহলে কি দেখতে পাচ্ছি, যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানকার যে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই এর সঙ্গে নিশ্চয়ই দ্রাব্যতা বা মোল ভগ্নাংশের একটা সম্পর্ক আছে, একই রকম। এই ক্ষেত্রে যেটা আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, যাকে আমরা স্লোপ বা নতি বলে থাকি, তার সঙ্গে 1/kh এটা আমরা মিল পাচ্ছি। এক্স অক্ষ বরাবর আমরা কাকে রাখবো, অবশ্যই চাপটাকে রাখবো,
এবং ক্ষেত্রে সি মানে কি, সি মানে হলো ওই অক্ষতে ছেদিতাংশ, যেটা হচ্ছে কত 0। আচ্ছা তাই যদি হয় তাহলে আমার এখানে লেখচিত্রটা কেমন হবে, খুব স্বাভাবিক দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের লেখচিত্রের মূল বিন্দুগামী হবে। মূল বিন্দুগামী কেন, তার কারণটা হলো এখানে সি এর মানটা কত 0। যদি 0 না হয়, যদি প্লাস বা মাইনাস সামথিং হতো তাহলে কি হতো, এই অক্ষটাকে ছেদ করতো। যেহেতু 0 তার মানে কি 0 বিন্দু এখান থেকেই যাবে। তারপর কি হবে, যেহেতু সরল রেখা, তাহলে আমরা সরল রেখা বরাবরই আমরা এদিকে উপর দিকে তোলার চেষ্টা করবো। এটা বক্ররেখা হবে না। তার কারণটা কি, এটা সরল রেখার সমীকরণের সঙ্গে কি করছে, এটা ম্যাচ করছে। খুব স্বাভাবিক। আচ্ছা আমরা সরল রেখাটাকে উপর দিকে কেন তুললাম, আমরা নিচের দিকে কেন নামালাম না? রেখাটা এই দিক বরাবর কেন উঠলো, নিচের দিকে কেন নামলো না? তার কারণটা হচ্ছে এটাই, আমরা খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে এটা একটা ওই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে যখন আমরা কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করব, তখন সেক্ষেত্রে কি হয় যে 4টে যে রিজিয়ন থাকে গ্রাফের মধ্যে, তার মধ্যে প্রথম রিজিয়নটাকে আমরা অল সাইন ট্যান কস এইভাবে আমরা প্রকাশ করেছিলাম। অর্থাৎ প্রথম রিজিয়নে প্রত্যেকটা সাইন থিটা কস থিটার মানটা কি হয়, পজিটিভ হয়। দ্বিতীয় কেসের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র সাইন থিটা পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। 3 নম্বর কেসের ক্ষেত্রে কি হয়, অল সাইন ট্যান, অর্থাৎ ট্যান থিটা সেটা হয় পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর তারপরের কেসের ক্ষেত্রে কি হয়, কস থিটা হয় পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এই ক্ষেত্রে এম যেটাকে আমরা প্রকাশ করি, এম মানে কি, এম মানে বললাম এমটা হচ্ছে স্লোপ বা নতি, যাকে আমরা সাধারণত ট্যান থিটা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তাহলে এক্ষেত্রে স্লোপটা কত এসছে, নিশ্চয়ই 1/kh। আচ্ছা এটা পজিটিভ না নেগেটিভ, এটা অবশ্যই এটা একটা কি, এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু ধারণ করে। 1 আকারে থাকার জন্য মানটা খুব কম হতে পারে বা বেশি হতে পারে, যাই হোক না কেন সেটা পরের কথা, কিন্তু মানটা কি পজিটিভ। তো পজিটিভ থাকার জন্য যদি আমরা সরলরেখাটাকে নিচের দিকে নামাই, তাহলে স্লোপটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাই নিচের দিকে নামবে না, কোন দিকে যাবে, উপর দিকে যাবে। ঠিক বোঝা গেল? তাহলে আমাদের সরলরেখাটা হবে এই রূপ, ঠিক, যেখানে আমরা y = mx + c এই সরলরেখার সঙ্গে আমরা ম্যাচ করে ব্যাপারটা করলাম। ওকে, বোঝা গেল? আমরা একবার দেখে নিই গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট করছি। বেশ, তাহলে এবার আমরা যাই পরবর্তী আমাদের স্টেপে। এই কেইচ এর মানটা কার কার উপর নির্ভর করে, বা কিভাবে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কেইচ এর মানটা কিরকম হতে পারে। তো আমরা যদি দেখে থাকি যে হেনরি সূত্রের ক্ষেত্রে দ্রাব্যতা বা মোল ভগ্নাংশ, এটাকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। আচ্ছা আমরা ধরে নিচ্ছি আমরা কয়েকটা গ্যাস আমরা লিখছি, আমরা মনে করছি আমরা কয়েকটা গ্যাস আছে, যে গ্যাসের ক্ষেত্রে নিলাম একটা এ একটা গ্যাস আছে, একটা বি একটা গ্যাস আছে, আর সি একটা গ্যাস আছে, 3টে আমরা গ্যাস আছে। এবং 3টে গ্যাসকে আমরা একটা পাত্রের মধ্যে এভাবে নিব, বদ্ধ পাত্রের মধ্যে, আর তরলের মধ্যে দ্রবীভূত করার চেষ্টা করব। এবং আমরা এমন ভাবে দ্রবীভূত করার চেষ্টা করব যাতে কি হয়, যাতে এই অংশটাতে তাদের চাপের মানটা সব ক্ষেত্রে সমান হয়ে যায়। ঠিক, আচ্ছা তাই যদি হয়, তো চাপটা কনস্ট্যান্ট যদি হয়, তাহলে ধরে নিচ্ছি কি যে কাই এই গ্যাসের জন্য সমান সমান 1/kh, আমি এদিকে এ লিখলাম, পি। ওকে, একই রকম ভাবে আমরা লিখছি kb সমান সমান 1/kh b to p। একই রকম ভাবে chi c = 1/kh c into p। আমরা এমন ভাবে দ্রবীভূত করার চেষ্টা করছি যাতে কি বললাম, যে বাষ্প চাপ সবার ক্ষেত্রে সমান হয়ে যায়। আচ্ছা তাই যদি সমান যদি হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এক্ষেত্রে যদি পি এর মানটা কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছি যেখানে কাইটা কেইচ এর সঙ্গে কি ব্যস্তানুপাতিক, এটা ধরে নেওয়া যায়। অর্থাৎ যাদের ক্ষেত্রে কেএইচ বা হেনরি ধ্রুবকের মান যত বেশি হবে, সেই সকল গ্যাসের ক্ষেত্রে তার দ্রাব্যতা কি হবে, তত কম হবে। এটা হলো একটা ফ্যাক্টর, যে কেএইচ এর মানটা ধ্রুবক, সেটা কিন্তু নির্দিষ্ট একটি চাপ বা উষ্ণতাতে। যদি আমরা চাপের মানটা যদি পরিবর্তন করি, যদি আমরা উষ্ণতা পরিবর্তন করি, তাহলে কিন্তু ওই একটি নির্দিষ্ট গ্যাসের জন্য তার হেনরি ধ্রুবকের মানও কিন্তু পরিবর্তন হবে। তাহলে হেনরি ধ্রুবক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি কি এখানে, যে দ্রাব্যতা সঙ্গে হেনরি ধ্রুবকের মানের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ যে সকল গ্যাসের আমরা বলতে পারি কি 1 নম্বর যে কেস, দ্রাব্যতার সঙ্গে সম্পর্ক আছে। কেমন সম্পর্ক, দ্রাব্যতা, যে সকল গ্যাসের দ্রাব্যতা যত বেশি, অর্থাৎ যে সকল গ্যাস
তরলের ভিতর যত বেশি দ্রবীভূত হওয়ার প্রবণতা দেখায় তাদের ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মানটা তত কম হয়, ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা তাই যদি হয়, এবার দেখি তো 2 নম্বর কেসের ক্ষেত্রে আমরা যদি উষ্ণতার যদি প্রভাব আমরা দেখি, তো উষ্ণতার সঙ্গে দ্রাব্যতার কেমন সম্পর্ক ছিল? উষ্ণতার সঙ্গে দ্রাব্যতার নিশ্চয় ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। আচ্ছা তাই যদি হয়, আমরা এখানে কাই সমানুপাতিক টি টেম্পারেচার, উষ্ণতার সঙ্গে কেমন সম্পর্ক? উষ্ণতার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। আচ্ছা তাই যদি হয়, তাহলে ভেদের নিয়ম অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই দ্রাব্যতার সঙ্গে হেনরির ধ্রুবকের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, তাহলে সে অর্থে উষ্ণতার সঙ্গে কেমন হবে? সমসম্পর্ক হবে। অর্থাৎ বলা যেতে পারে একটি নির্দিষ্ট তরলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট গ্যাসকে যদি আমরা দ্রবীভূত করতে যাই, তাহলে ওই গ্যাসের হেনরির ধ্রুবকের মান বৃদ্ধি পাবে যদি আমরা সিস্টেমের উষ্ণতাকে ধীরে ধীরে বৃদ্ধি করি। আবার হেনরির ধ্রুবকের মান ধীরে ধীরে হ্রাস পাবে যদি আমরা উষ্ণতাটাকেও কি করি? ধীরে ধীরে আমরা হ্রাস করি। তাহলে এটা হলো আমাদের কি? উষ্ণতার প্রভাব। যদি আমরা বলি চাপের প্রভাবটা কেমন হতে পারে? চাপ, চাপকে যদি আমরা বাড়াই বা কমাই তাহলে কি হেনরির ধ্রুবকের মান কি পরিবর্তন হতে পারে? আচ্ছা এবার দেখা যাক চাপের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, একটু মনে করার চেষ্টা করি তো। চাপের সঙ্গে কেমন সম্পর্ক ছিল? সমানুপাতিক সম্পর্ক ছিল, হ্যাঁ কিনা? কার? দ্রাব্যতার। অর্থাৎ চাপ আমরা যত বেশি বৃদ্ধি করব দ্রাব্যতা তত বেশি বাড়বে, আর দ্রাব্যতা তত বেশি বাড়া মানে কি হেনরির ধ্রুবকটা তত বেশি কি হবে? কমবে। চাপের সঙ্গে হেনরির ধ্রুবকের মানটা কেমন ভাবে পরিবর্তন হবে? ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তন করবে। তার অর্থ আমরা বলতে পারি কি, যে হেনরির যেটা ধ্রুবক, ধ্রুবক আদতে ধ্রুবক কিন্তু নয়। ধ্রুবক মানে আমরা কি জানি? যার কোনো মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, অলওয়েজ যে কোনো অবস্থাতে তার মানটা কি হবে? ফিক্স থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানই তো ধ্রুবক। কিন্তু এখানে মানের পরিবর্তন হচ্ছে কোন কোন ক্ষেত্রে? মানের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে মানের পরিবর্তন ঘটছে, চাপ যদি আমরা বৃদ্ধি বা হ্রাস করি তাহলে মানের পরিবর্তন ঘটছে। ইভেন দ্রাব্যতা, কোন গ্যাসের কেমন দ্রাব্যতা তার উপরে ডিপেন্ড করছে তার হেনরির ধ্রুবকের মানটা কেমন হবে। যেমন খুব সহজে আমরা যদি বলতে পারি যে অক্সিজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস, এই দুটো গ্যাসের মধ্যে কোন গ্যাসটা জলের ভিতরে বেশি পরিমাণ দ্রবীভূত হবে? তাহলে আমরা ইতিপূর্বে যেমনটা জানলাম কি, যে সকল গ্যাসকে সহজে তরল করা যায় তাদের দ্রাব্যতা বেশি। তাহলে দ্রাব্যতা বেশি মানে কি হবে? দ্রাব্যতা বেশি মানে হেনরির ধ্রুবক কম হবে। তাহলে এবার বলি তো অক্সিজেন এবং হিলিয়াম এই দুটোর মধ্যে কাকে সহজে তরল করা যায়? অবশ্যই অক্সিজেনকে সহজেই তরল করা যায়, হিলিয়ামকে করা যায় না। কেন যায় না? কারণ সেটা একটা নোবেল গ্যাস, এবং নোবেল গ্যাস হওয়ার জন্য তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এমনিতে খুবই কম, তা আমরা সহজে তাকে তরল করতেও পারবো না, অর্থাৎ তাদের দ্রাব্যতা অনেক কম হবে, অর্থাৎ হেনরির ধ্রুবকটাও কি হবে? তাদের ক্ষেত্রে বেশি হবে। তাহলে এই সমস্ত কয়েকটি ফ্যাক্টর যার উপর ডিপেন্ড করছে হেনরির ধ্রুবকের মানটা কেমন ভাবে পরিবর্তন হয় বা না হয়। সোজা কথা আমরা বলতে পারি কি, যে যেই গ্যাসের ক্ষেত্রে বা যে অবস্থাতে কোনো গ্যাসের হেনরির ধ্রুবক খুবই কম, এই কথা বলার মানেই হলো ওই অবস্থায় ওই গ্যাসের ক্ষেত্রে তার দ্রাব্যতা অনেক বেশি। আবার হেনরির ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে তার দ্রাব্যতাও অনেক কমে যাবে বা তরলের ভিতর তাকে পাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। ঠিক, তাহলে আমি আরেকবার যদি আমরা খুব সহজভাবে বলতে যাই, একটা তরলের মধ্যে আমরা দুটো গ্যাসকে আমরা অ্যাডিশন করার চেষ্টা করছি, এ আর বি দুটো গ্যাসকে আমরা অ্যাডিশন করার চেষ্টা করছি। তো এই গ্যাসের হেনরির ধ্রুবকের মান আমি ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে 1 atm, সরি বি গ্যাসের, এই গ্যাসে আমি ধরে নিচ্ছি 0.5 atm। এগুলো কার মান? এগুলো হচ্ছে হেনরির ধ্রুবকের মান আমরা ধরে নিচ্ছি। আচ্ছা তাই যদি হয় তাহলে মেশানোর পরে কোন গ্যাসটাকে আমরা বেশি পরিমাণে তরলের মধ্যে পাবো? তাহলে আমরা এক্ষুনি কি জানলাম? যার হেনরির ধ্রুবকের মান যত কম হবে সে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। তাহলে যেহেতু এখানে এই গ্যাসের হেনরির ধ্রুবকের মান 0.5 বা হাফ এটিএম, তাহলে হেনরির ধ্রুবকের মানটা বি এর থেকে কম, অর্থাৎ তরলের ভিতরে বেশি পরিমাণে কে দ্রবীভূত হবে? এই গ্যাস। আর যেহেতু বি গ্যাসের হেনরির ধ্রুবকের মান বেশি, তাই তার দ্রবীভূত হওয়ার প্রবণতা বা তার দ্রাব্যতা এই গ্যাসের থেকে কম হবে, অর্থাৎ তরলের মধ্যে এই গ্যাসটা বেশি পরিমাণে থাকবে, বি গ্যাসটা কম পরিমাণে থাকবে। আচ্ছা বোঝা গেল? যদি এরপরও কোনো রকম ডাউট যদি থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানাবো। এবং আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কোন রকম ডাউট আমরা রাখবো না, আমরা কেমিস্ট্রিটাকে ভালোভাবে একটু বুঝে আমাদের জীবনটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আর সবাইকে আবার অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং একটু শেয়ার করার জন্য, যাতে আমরা সকলেই জানি কি যে শিক্ষা যত বেশি ছড়িয়ে দেওয়া যায়, জ্ঞান তত বেশি বাড়ে, রাইট? সেজন্য অনুরোধ করব একবার আমাদের চ্যানেলটিকে শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।